কনকনে ঠান্ডা হাওয়া ভয় ধরাচ্ছে ছিন্নমূল মানুষের মনে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সড়কে খড়কুটো জেলে হাতের কাছে যা আছে তাই দিয়ে রাজধানীতে আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদে। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি সাফাদ্দিন ফরিদ। এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। অনিয়মে স্থগিত গাইবান্ধা 5 আসনে ভোট চলছে। এবারও শক্ত অবস্থানেই থাকছে কমিশন। বিএনপি ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী আব্দুস সাত্তার, বদলে গেছে ভোটের হাওয়া। নাশকতা মামলায় বিএনপি নেতা ফখরুল আব্বাসের জামিন, আপিলের সিদ্ধান্ত রাষ্ট্রপক্ষের। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এরপর আরো যা দেখবেন। অঞ্জলিকে 13 কিলোমিটার হেসড়ে নিয়ে যায় সেই গাড়ি, বিচারের দাবিতে বিক্ষুব্ধ ভারত। শুক্রবার শুরু হচ্ছে বিপিএল, সুনাম ফেরাতে সুজন চাইছেন ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বশীলতা। এবারে জানাবো বিস্তারিত খবর। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। অনিয়মের কারণে গত বছরের 12ই অক্টোবর স্থগিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণ হচ্ছে এই আসনে। 145টি কেন্দ্র পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এসব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে কেন্দ্রীয়ভাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মাহমুদ হাসান, জাতীয় পার্টির গোলাম শহীদ, বিকল্পধারার জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র সৈয়দ মাহবুবুর রহমান। তবে নির্বাচনে অনাস্থা জানিয়ে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে থাকছে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ নিয়ে আরও জানাতে এবার কঞ্চিপাড়া 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, ভোট গ্রহণের তো আধা ঘন্টা ইতিমধ্যে হয়ে গেছে। আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রে ভোটার সংখ্যা কেমন, আর যেহেতু শীতের সকাল, ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বেলা বাড়ার সাথে সাথে আসলে উষ্ণতা বাড়ার কথা, একটু সূর্য ওঠার কথা, কিন্তু আজকের চিত্রটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। আমরা দেখছি যে সকালের তুলনায় এখন আরো ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। এর মাঝেও 8:30টার সময়তেই আসলে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আমরা যে এ পর্যন্ত 3টি কেন্দ্রতে গিয়েছিলাম, সর্বশেষ এখন যেখানে রয়েছি কঞ্চিপাড়া 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রের ভোট সংখ্যা 2660 জন। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে ভোট শুরু হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পুরুষরা কিন্তু অনেকাংশে ভোট দিতে চলে এসেছেন। আমরা এলাকায় কথা বলে যেটা জানতে পেরেছি যে নারীরা আসলে এই মুহূর্তে বাড়ির রান্না বান্না নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন। হয়তো আর কিছুটা সময় পেরিয়ে গেলে তারা ভোট কেন্দ্রে আসবেন। আর এই সময়ের মধ্যে আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যে অন্তত 20 জন তাদের ভোট প্রদান করেছেন। আর এই এখানকার যে আবহাওয়া, চারপাশে মানুষের সাথে কথা বলে দেখা গেছে যে এই কেন্দ্রে সকলেই প্রত্যাশা করছে যে আশানুরূপ ভোটার হয়তো এখানে তাদের ভোট প্রদান করবেন। তো আসলে 4:30 পর্যন্ত ভোট শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে এই কেন্দ্রে এই 2660 জন এতজন ভোটারের মধ্যে ঠিক কতজন ভোটার অংশ নেবেন। আর যে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নৌকার
মাহমুদ হাসান রিপন লাঙ্গল প্রতীকের AHN গোলাম শহীদ রঞ্জু এবং বিকল্প ধারার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কুলার প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান ট্রাক প্রতীকে আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে ইতিমধ্যে এই 4 প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো আসলে এখন পর্যন্ত নির্বাচনে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। কোথাও সেরকম কোন রকম অপ্রীতিকর খবর আমরা পাইনি। তাছাড়া রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তিনি আগেই জানিয়েছিলেন এবং গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন এবং জেলা প্রশাসক অলিউর রহমান তারা সকলেই সমন্বিতভাবে আসলে এই নির্বাচনটিকে একেবারে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করবার জন্য তৎপর রয়েছেন। এই কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত যারা রয়েছেন তারাও আমরা দেখছি যে কেন্দ্রের প্রতিটি স্থানে কিন্তু তারা তৎপর রয়েছেন যাতে করে কেন্দ্রে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি না ঘটে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা এসে তাদের ভোট প্রদান করতে পারেন। আর এই 5 প্লাটুন বিজিবি 8টি র্যাবের টিম সহ অন্তত 3000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মাঠে তৎপর রয়েছে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করবার জন্য। আরিফুল আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে আমাদের সাথে কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান, বিস্তারিত জানাবেন তিনি। হাসিবুর, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এবং বলা হচ্ছিল যে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে, সেটি হচ্ছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। শুধু এই কেন্দ্র নয়, এর বাইরে আরও যে 138টা কেন্দ্র রয়েছে সব কেন্দ্রেই এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। একই সাথে প্রশাসনিক কর্মকর্তারাও আমাদেরকে একই তথ্য দিয়েছেন। একটু আগে আমি রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, ফরিদুল ইসলাম সাহেব, তিনি বলেছেন যে এটা 3 স্তর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবার নির্বাচনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এবং একই সাথে একেবারে সবগুলো কেন্দ্রে সকাল 8:30টায় একেবারে ঘড়ির কাঁটায় মিলিয়ে ভোট শুরু হয়েছে এবং ইভিএম এর ত্রুটি নিয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম, বললো যে এখন পর্যন্ত তারা এরকম কোনো ত্রুটির খবর পায়নি এবং সবগুলো কেন্দ্রেই স্মুথলি বা খুবই স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে এবং সকাল 8:30টায় একই সাথে যে ভোট গ্রহণের শুরু হয়েছে সেটি তারা মনিটরিং এর যে তথ্য পেয়েছেন সেখান থেকে তারা নিশ্চিত হয়েছেন। এবং আপনি যেটা বলছিলেন যে সিসিটিভির বিষয়, সেটিও সবগুলো কেন্দ্রে রয়েছে এবং সেই পর্যবেক্ষণের মাধ্যমেই তারা নিশ্চিত হয়েছেন যে এখন পর্যন্ত সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছেন। আমি এই বিষয়টি নিয়ে একটু আগে জানতে চেয়েছিলাম জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন AHN গোলাম শহীদ রঞ্জু, যিনি একটু আগে এই কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, তিনিও এই নির্বাচনী পরিবেশে এখন পর্যন্ত সন্তুষ্টির কথাই আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি কিছু অভিযোগ করেছে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে তার নির্বাচনী প্রচারপত্রগুলো বেশ করে কয়েকটি জায়গায় প্ল্যাকার্ড এবং একই সাথে পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম অভিযোগ করেছেন। এবং তিনি এটি বলছেন যে যদি পরিবেশ এইরকমই থাকে তাহলে দিনের শেষে তার জয়ের সম্ভাবনা রয়েছে। তবে তিনি নির্বাচনী পরিবেশকে সন্তুষ্টিজনক উল্লেখ করে বলেছেন যে যে কোনোভাবেই হোক এই পরিবেশ যদি নির্বাচন কমিশন ধরে রাখতে পারে তাহলে অন্তত একটা ভালো ভোট এবার এই অঞ্চলের লোকজন দেখতে পাবে এবং সেই প্রস্তুতি তাদের যেমন রয়েছে কর্মীদের নিয়ে, তারাও চাচ্ছেন যে অন্যরা তাদেরকে সহযোগিতা করুক। তবে আমি আজকে যে কয়টি কেন্দ্রে গিয়েছি সেখানে ভোটারদের উপস্থিতি বেশ কম দেখতে পেয়েছি। আমি প্রায় 9টি কেন্দ্রের পাশে গিয়েছি এবং ভেতরে গিয়েছি, সেই কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রে একটু ভোটারদের উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি। এখানে 6200-এরও বেশি ভোটার রয়েছে, সেই তুলনায় উপস্থিতি কম, তবে ভোটারদের উপস্থিতি অন্যান্য কেন্দ্রের তুলনায় বেশি। আর যারা ভোটার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে কেমন পরিবেশ তারা এবার দেখতে পাচ্ছেন। সবাই বলছে যে গতবার যে বিশৃঙ্খল পরিবেশ তারা দেখেছেন তার একেবারে বিপরীত অবস্থা, বিপরীত চিত্র এবং তারা নির্বাচনী এই পরিবেশে বেশ সন্তুষ্টি। উপস্থিতির হার কেন কম এই বিষয়টা আমি আরও রিটার্নিং অফিসারের কাছে জানতে চেয়েছিলাম, ভোটারদের কাছে জানতে চেয়েছিলাম। তারা যেটি বলেছেন যে শীতের যে তীব্রতা আজকে এই অঞ্চলে এলাকাভেদে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে, সে কারণে অনেকে কেন্দ্রে ধীরে ধীরে আসছেন এবং কুয়াশার কারণেও চলাচলও বিঘ্নিত হচ্ছে। তবে তারা আশা করছেন যে সূর্যের মুখ দেখা যাবার পরপরই পরিবেশ যখন একেবারে স্বাভাবিক হয়ে আসবে তখন প্রত্যেকটা কেন্দ্রেই উপস্থিতি বাড়বে। আর এখন পর্যন্ত 3,40,000 ভোটারের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, সব জায়গায় মোতায়েন রয়েছে। একই সাথে রাস্তায় আমি বিজিবিকে টহল দিতে দেখেছি, নানা জায়গায় তারা সন্দেহজনক কিছু হলে চেক করবারও চেষ্টা করছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে নির্বাচনী পরিবেশ বেশ সুষ্ঠু রয়েছে এবং এই পরিবেশ বজায় থাকলে বেশ ভালো একটি ভোট হবে। আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। গাইবান্ধা 5 উপনির্বাচনের ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ ও দল থেকে পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এতে পাল্টে গেছে নির্বাচনী হাওয়া।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারাও। সরাইল আশুগঞ্জের উপনির্বাচনের মাঠে আলোচনা এখন বিএনপির সাবেক নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে নিয়ে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। উকিল সাত্তারের মনোনয়নপত্র সংগ্রহ পাল্টে দিয়েছে নির্বাচন নিয়ে ৩ সপ্তাহ ধরে চলা সব হিসেব নিকেশ। নির্বাচন উন্মুক্ত করায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারাও। সরাইলে আশুগঞ্জ এগোবে বাংলাদেশ। আর নির্বাচন প্রস্তুতি, যেহেতু নির্বাচন একটা ভোটযুদ্ধ, সেই ভোটযুদ্ধে জনগণের ম্যান্ডেট, জনগণই শেষ ভরসা, জনগণই শেষ ঠিকানা। জনগণের সিদ্ধান্ত নিয়ে আমি নির্বাচনে ভোটযুদ্ধে 1 ফেব্রুয়ারি ভোটযুদ্ধে অবতীর্ণ হতে চাই। সরাইলে আওয়ামী লীগের প্রার্থী আছেন, তাদের প্রায় সকলের থেকেই আমার রাজনৈতিক কেরিয়ার অনেক লেনদেন সার্ভিস আমার অনেক বেশি। তো ওই দিক বিবেচনা করে আমাদের নেতাকর্মীদের দাবি আমি উপেক্ষা করতে পারি নাই। আমি আগামী 5 তারিখ মনোনয়নপত্র দাখিল করব। এদিকে সংসদীয় পদ ও দল থেকে পদত্যাগের পর সোমবার সংবাদ সম্মেলন করে উকিল সাত্তারকে অবাঞ্ছিত এবং প্রতিহত করার ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি। দীর্ঘ সময় বিএনপির সাথে রাজনীতি করেছে, কিন্তু ওনার কৃতকর্মে এই যে কয়েকদিন যাবৎ যে পত্র পত্রিকা যাবে ওনার কৃতকর্ম প্রকাশিত হচ্ছে, সরাইল উপজেলার সর্বস্তরের মানুষ ওনাকে ঘৃণা করে ওনাকে প্রত্যাখ্যান করছে। উপনির্বাচন নিয়ে স্থানীয় রাজনীতির এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্রিজ, কালভার্ট, নদী খনন বিভিন্ন কাজ করেছেন, ওনাদেরকে আমরা নির্বাচিত করব। 11 ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তার পদত্যাগে শূন্য হয় ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন। আগামী 1 ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচন হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাবেদ রহিম। একটু জানতে চাই যে বিএনপির সংসদ সদস্য পদ থেকে কিন্তু আব্দুস সাত্তার পদত্যাগ করেছেন, এরপর তিনি বিএনপি থেকে পদত্যাগ করলেন, এখন আবার স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিলেন একই আসনে। এর কারণ হিসেবে তিনি কি জানিয়েছেন? নেই, উনি ঢাকায় অবস্থান করছেন এবং তার যে ছেলে আছে তুষার, তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম। আসলে তারা ফোন রিসিভ করছেন না এবং এলাকায় অবস্থান নেই। ফলে তাদের এই নির্বাচনের যে অংশগ্রহণ সেটি আসলে অনেকটাই রহস্য ঘেরা। যে উনি থেকে পদত্যাগ করেছেন, তারপরে দল থেকে পদত্যাগ করেছেন, আবার মনোনয়ন সংগ্রহ করেছেন। ফলে এলাকায় যে আলোচনা আছে সেটি হচ্ছে যে উনি নির্বাচন করবেন, বিশেষ কোনো কারণে উনি নির্বাচনটা করছেন, এরকম একটি আলোচনা আছে। আব্দুস সাত্তার এই যে মনোনয়নপত্র নেয়ার পর ভোটের সমীকরণে কি ধরনের পরিবর্তন আসলে হবে? এই আসনটিতে গত 3টি নির্বাচন 2008, 14 এবং 18 নির্বাচনে যেটি হয়েছে, এখানে মহাজোটকে এখানে আসনটি দেওয়া হয়েছিল। এর আগে এখানে বিএনপির দখলে ছিল এই আসনটি এবং 4 দলীয় জোটের দখলে ছিল। ফলে এখন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া স্বতন্ত্র যদি নির্বাচন করেন, সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট কিন্তু থাকছে, স্বতন্ত্র ইলেকশন করছেন। আওয়ামী লীগ এই আসনটি উন্মুক্ত করেছে। এখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী, মানে আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রস্তুতি নিয়েছেন, তারা কালকে মনোনয়ন জমা দেবেন। এবং জাতীয় পার্টির যিনি মহাজোট থেকে নির্বাচিত হয়েছিলেন জিয়াউল হক মৃধা, তিনিও নির্বাচন করছেন এবং আরেকজন জাতীয় পার্টি থেকে আলাদা করে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে সবকিছু মিলিয়ে এখানে আসলে ফলাফলটি কি হয় সেটি এখনই বলা যাচ্ছে না। তবে নির্বাচনে এখানে বেশ জমজমাট হবে, এরকম একটি আবহাওয়া বিরাজ করছে সেখানে। জাবেদ রহিম, বিএনপির ভোট ব্যাংক যদি তার সাথে না থাকে, সেক্ষেত্রে অন্যান্য যারা প্রতিযোগী রয়েছেন তাদের সাথে প্রতিযোগিতায় তিনি আসলে কতখানি টিকবেন? এবং বয়সের বারে উনি দ্রুত বর্তমানে যে প্রার্থীরা আছে তাদের সঙ্গে ওনার আসলে গণসংযোগ করে কুলিয়ে ওঠাও একটি বিষয় আছে। আর তাছাড়া এখানে আপনি জানেন ইতিমধ্যে উপজেলা বিএনপি, সরাইল উপজেলা বিএনপি, আশুগঞ্জ বিএনপি তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং প্রতিহত করার ঘোষণা দিয়েছে। ফলে স্থানীয় বিএনপি তার সঙ্গে থাকবে না, এটা নিশ্চিত। কিন্তু সাধারণ মানুষের মধ্যে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার একটি গ্রহণযোগ্যতা আছে। উনি দীর্ঘ সময় এখানে
সংসদ সদস্য ছিলেন, 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 4 দলীয় জোটের এখানে যখন 4 দলীয় জোট হয়েছিল তখন মুফতি ফজলুল হক আমিনীকে তিনি আসনটি ছেড়ে দেওয়ায় উনি কিন্তু বিএনপি থেকে পুরস্কার হিসেবে প্রতিমন্ত্রী হয়েছিলেন, ভূমি প্রতিমন্ত্রী হয়েছিলেন। ফলে তার সাধারণ মানুষের কাছে একটি গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগের এখানে যারা নির্বাচন করছেন তারাও নিজেদের একটি বলয় আছে এবং আওয়ামী লীগের নেতারা দাবি করেন যে এই আসনটি তাদের যদি দল থেকে নমিনেশন দেওয়া হতো তাহলে অবশ্যই আওয়ামী লীগ এখানে জয়ী হতে পারত। বুঝতে পেরেছি। জাবেদ রহিম, ব্রাহ্মণবাড়িয়া থেকে কথা হচ্ছিল আমাদের সহকর্মী জাবেদ রহিমের সাথে। পল্টন থানা নাশকতার মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের বেঞ্চ এই আদেশ দেন। এরই মধ্যে এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় একজন। পরে 473 জনের নাম উল্লেখ করে 2000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। পরদিন গ্রেপ্তার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর 4 দফা আবেদনে জামিন নামঞ্জুর করে বিচারিক আদালত। বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে সোমবার হাইকোর্টে জামিন চান বিএনপির 2 নেতা। মঙ্গলবার দুপুরে দুজনকে জামিন দেয় হাইকোর্ট। আইনজীবী বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে, যা দুঃখজনক। 4 সপ্তাহ রুল দিয়েছেন এবং 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আপাতত তাদের বিরুদ্ধে কোনো মামলাও নাই এবং অন্য কোনো মামলা যেহেতু নাই, তাই আমরা আশা করি যে তাদের মুক্তিতে কোনো বাধা নাই। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। বেল প্রদান করেছেন এবং আমরা এতে ক্ষুব্ধ, সরকার পক্ষ খুব ক্ষুব্ধ এবং আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করব। এ মামলার এজাহারে নাম থাকা আমানুল্লাহ আমান ও আব্দুল কাদের ভুইয়া জুয়েল সহ বেশ কয়েকজন বিএনপি নেতা আগেই জামিন পেয়েছেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1948 সালে 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গৌরবোজ্জ্বল ঐতিহ্যের পাশাপাশি নানা নেতিবাচক সমালোচনার মধ্য দিয়েই এগিয়ে চলছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই মোহভঙ্গ হয় পূর্ব বাংলার মানুষের। সে তাড়না থেকেই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উদীয়মান তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার পর থেকে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের প্রতিটি পর্বে সরব উপস্থিতি ছিল ছাত্রলীগের। ভাষা আন্দোলন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান ও 71-এর মহান মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। তবে সময়ের পরিক্রমায় দলাদলি, অন্তর্কন্দল, হামলা মারামারি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিতও হয়েছে ছাত্রলীগ। আগের ছাত্রলীগের সঙ্গে এখনকার ছাত্রলীগের একটা পরিবর্তন তো সবাই চোখেই ধরা পড়ছে। বিশেষ করে গত কয়েক বছরে সংবাদপত্রে দেখা যাচ্ছে তারা যা করছে সেটা ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না। আমাদের আসলে সাংগঠনিক দায়বদ্ধতা, পরিশুদ্ধিও প্রয়োজন, এটা আমি মনে করি। আমাদের জবাবদিহিতা থাকতে হবে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে, তাহলে আমাদের যেসব চলার পথে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেগুলো আমরা কাটে উঠতে পারবো বলে আমি মনে করি। ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব বলছে, সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ চর্চা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ নয়, যারা ছাত্রলীগের রাজনীতি করবেন তাদের সেই নৈতিক অঙ্গীকারে বলীয়ান হতে হবে এবং সংগঠনের নাম ব্যবহার করে, সংগঠনের পদ ব্যবহার করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে থাকে, সেটি আর্থিক হোক, কোনো ধরনের অনৈতিক পন্থা যদি অবলম্বন করে, আমরা সুস্পষ্ট বলতে চাই যে আমাদের কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা এমন ছাত্রলীগ চাই না যে ছাত্রলীগের কার্যকলাপ আমাদেরকে বিব্রত করবে। আমরা চাইব ছাত্রলীগ সেই চেতনার ভ্যানগার্ড হয়ে শিক্ষার মান, শিক্ষায় যে ভুল ত্রুটি এবং প্রগতি, এইসব বিষয়ে ছাত্রদেরকে সচেতন করে আন্দোলনে এগিয়ে যাবে। সব নেতিবাচকতা ও বিতর্ক পেছনে ফেলে ছাত্র সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে কাজ করবে ছাত্রলীগ, এ প্রত্যাশা বর্তমান নেতৃত্বের।
শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায়ই ঘটছে ডাকাতি। গত 3 মাসে পুলিশের গাড়িতে হামলা সহ ডাকাতির ঘটনায় 4টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ডাকাত চক্রের 30 থেকে 35 জন সদস্য। সড়কযাত্রা নিরাপদ করতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী গাড়ি চলাচল করে। ডাকাতদের অপতৎপরতায় দিন দিন অনিরাপদ হয়ে পড়ছে এই সড়কটি। রাত গভীর হতেই সড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে নকলা পর্যন্ত 7টি পয়েন্টে সক্রিয় হয়ে ওঠে কয়েকটি ডাকাত দল। গত 3 মাসে ডাকাতির ঘটনায় 3টি মামলা হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, থানার সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে বেশিরভাগ ডাকাতির ঘটনায় কোনো মামলা নেয় না পুলিশ। রাত্রিকালীনে অনেক পুলিশের টহল কম থাকে এবং বৈদ্যুতিক বাতির অভাবের কারণে আমরা সবসময় আতঙ্কেই থাকি। আমাদের গাড়িগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, যে সমস্ত জোনে ডাকাতি হয় এগুলা এই নিরাপত্তা জোরদার করতে হবে। সেই জায়গাগুলো চিহ্নিত করে পুলিশ টহল একটু বাড়িয়ে দিত, তাহলে আমার মনে হয় এই ডাকাতির হাত থেকে আমরা মুক্তি পেতাম এবং আমরা নির্ভয়ে আমরা বাড়িতে পৌঁছাতে পারতাম। এদিকে পুলিশ বলছে এরই মধ্যে ডাকাত চক্রের 30 থেকে 35 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া জিনিসপত্র। এই মহাসড়ক কেন্দ্রিক প্রায় 5 থেকে 6টি গ্রুপ কাজ করে, যারা নিয়মিত বিরতি দিয়ে এই মহাসড়কে ছিনতাই কিংবা ডাকাতির কাজগুলো করে। আমরা সেই 5 থেকে 6টি গ্রুপের সকল সদস্যদেরকে চিহ্নিত করি এবং সেই সকল সদস্যদের মধ্যে প্রায় 34-35 জন সদস্যকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছি। অত্যন্ত আন্তরিকভাবে আমাদের কয়েকটি টিম কাজ করছে, আমাদের থানা পুলিশ, আমাদের ডিবি কাজ করছে। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এই দুটি ঘটনার উদ্ঘাটন করতে পারব। সড়ক যাত্রা নিরাপদ করতে পুলিশ টহল বাড়ানোর দাবি চালক ও যাত্রীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাসড়কে ডাকাতির বিষয়ে আরও জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, যে 7টি পয়েন্টে ডাকাতির কথা বলা হচ্ছে সেখানে টহল জোরদার করা হয়েছে কিনা এবং সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পুলিশ মামলা নিচ্ছে না, এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কি বলছে? মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে নলকা পর্যন্ত এই মহাসড়কের 2 পাশে গর্ত রয়েছে এবং গাছপালা রয়েছে, যে কারণে এখানে ডাকাতি এবং ছিনতাইয়ের মতন ঘটনা ঘটে। এবং সিরাজগঞ্জের জেলা পুলিশ গত সেপ্টেম্বর মাসে পুলিশের একটি হাইসে ডাকাতির ঘটনা ঘটেছিল। তারপরে কিন্তু জেলা পুলিশ নড়ে চড়ে বসেছে এবং তারপরে পুলিশ বিভিন্ন সময় ডাকাত চক্র গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে তথ্য মতে পুলিশ যেটা জানিয়েছেন যে মহাসড়কে 6-7টি পয়েন্টে 6টি ডাকাত চক্র সক্রিয় রয়েছে এবং তারা রাত হলে এই ডাকাতি সংগঠিত করে। তবে পুলিশের অভিযানে 30 থেকে 35 জন গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু আসলে এই সড়কে আর এই ধরনের ঘটনা ঘটছে না। তবে আঞ্চলিক সড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ঘটনা ঘটেছিল। এছাড়া নৌপথে 2টি ডাকাতির ঘটনা ঘটেছে, একটি বাঘাবাড়ি তার একটি সিরাজগঞ্জের ইকোনমিক জোনে। তো এখানে আমরা অনেক সময় যাত্রীদের কাছ থেকে এবং চালকদের কাছ থেকে শুনতে পেরেছি যে আসলে এই মহাসড়ককে ছুঁয়ে গেছে 3টি থানা, একটি হচ্ছে কামারখন্দ থানা, একটি সিরাজগঞ্জ সদর থানা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা। আসলে এই সময় তারা আসলে এই ধরনের ঘটনা ঘটলে মহাসড়কে কোন থানায় মামলা দেবে সেই নিয়ে আসলে কিছু জটিলতায় ভোগে এবং অনেকে অভিযোগ না করে আসলে চলে যায়। তবে জেলা পুলিশ যেটি বলছে যে আসলে মহাসড়কের এই ঘটনাগুলি দীর্ঘদিন ধরে ঘটলে আসলে প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে এবং মহাসড়কে কিন্তু রাত্রিকালীতে টহল বাড়ানো হয়েছে। সেখানে 3টি থানা পুলিশ কাজ করছে, পাশাপাশি কিন্তু আসলে জেলা গোয়েন্দা পুলিশও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কে টহলরত রয়েছে এবং মহাসড়কে যাতে যাত্রীরা নিরাপদে যেতে পারে, আর কোনো ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে সেজন্য কিন্তু জেলা পুলিশ সদস্য রয়েছে বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। মহাসড়কে ডাকাতির বিষয়ে সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌর। বেসরকারি হাসপাতালে অপ্রয়োজনীয় সিজার বেড়েছে 60 থেকে 73%। সেখানে জন্ম নেওয়া শিশুর 88% সিজারিয়ান ডেলিভারি। সরকারি জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান নিপোর্টের জরিপে এ তথ্য উঠে এসেছে। মায়ের জন্য ঝুঁকিপূর্ণ সিজার বাড়ার পেছনে বেসরকারি হাসপাতালের মুনাফার প্রবণতাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে প্রতিদিন জন্ম নেয় প্রায় 8,000 শিশু,
তাদের বেশিরভাগেরই জন্ম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। 1 দশকে উদ্বেগজনক হারে বেড়েছে সিজারিয়ান ডেলিভারি। নিপোর্টের গবেষণা বলছে, শহরের বেসরকারি হাসপাতালে সবচেয়ে বেশি 88 মফস্বল এলাকায় 87 এবং বস্তি এলাকার 75 শিশুর জন্ম সিজারে। আর সরকারি হাসপাতালে এলাকাভেদে এই হার 37 থেকে 51। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী 15 বেশি সিজারিয়ান ডেলিভারি হওয়া উচিত নয়, অথচ বেসরকারি হাসপাতালে এই হার 73 এবং সরকারি হাসপাতালেও 35 বেশি। প্রাইভেট সেক্টর যে ক্লিনিক, যে হসপিটাল, সেখানে গেলে পরে বেশিরভাগই সিজার করা হয় এবং সেখানে একটা আর্থিক বিষয় রয়েছে। কাজে আমাদেরকে এই বিষয়ে সজাগ হতে হবে। আমাদের সরকারি হাসপাতালগুলো, ক্লিনিকগুলোকে যদি আমরা জোরদার করতে পারি আরো, তাহলে পরে লোকজন সরকারি হাসপাতালে আসবে। সেখানে তো ফ্রি ডেলিভারি এবং সি সেকশন প্রয়োজন ছাড়া করবে না। সরকারি হিসেব বলছে 2017 সালে দেশে সিজারিয়ান ডেলিভারির হার ছিল 32%। তবে যতদিন যাচ্ছে ততই বাড়ছে সিজারে শিশুর জন্ম। ওভারঅল সিস্টেম ইমপ্রুভ করতে হবে এবং যারা সিজারিয়ান সেকশন করছেন তাদেরও ইথিক্যালি করতে হবে যে প্রপারলি আসলে ইন্ডিকেটেড কিনা। আর এখন অনেকটা হয়ে যায় যে একটা ফ্যাশনেবল হয়ে গেছে, অনেক ক্ষেত্রে পেশেন্ট চয়েসও একটা ইন্ডিকেশন হয়ে যায়, অ্যান্ড দ্যাট শুড নট বি। ওই জায়গাটাও অ্যাড্রেস করতে হবে। দেশে অর্ধেকের বেশি প্রসূতি গর্ভকালীন চিকিৎসা নেয় না, ফলে সন্তান জন্ম দেওয়ার সময় দেখা দেয় নানা জটিলতা। সিজারিয়ান ডেলিভারি কমাতে পরিকল্পিত গর্ভধারণে জোর দিচ্ছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের শিক্ষা ব্যয়ের ৭১% বহন করে পরিবার, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। ইউনেস্কো সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার দায়িত্ব 2 মন্ত্রণালয়ের ওপর থাকায় শিক্ষার গুণগত মান বাধাগ্রস্ত হচ্ছে। ইউনেস্কোর এই গবেষণা প্রতিবেদনে সহায়তা করে ব্র্যাক। দেশে এনজিও স্কুলের ফি সরকারি স্কুলের তুলনায় 3 গুণ বেশি এবং বেসরকারি কিন্ডারগার্টেনের ক্ষেত্রে এই ব্যয় 9 গুণ। আর শিক্ষা ব্যয়ের ৭১% বহন করে পরিবার। ইউনেস্কোর সবশেষ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ করে ইউনেস্কো। প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বভার 2টি মন্ত্রণালয়ের মধ্যে ভাগ করায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না। এই মান রক্ষা এবং সুযোগের যে বিস্তার যতটা দরকার, বৈষম্যহীনভাবে সেটা করতে না পারায় অরাষ্ট্রীয় বা বেসরকারি সুযোগ সুবিধার বিস্তার অনেক ঘটেছে। সেই একটা ক্ষতিপূরণটা মেটানোর জন্য এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার গুণগত মান নিশ্চিতের জন্য কাজ করা হচ্ছে। 2 মন্ত্রণালয় থাকলেও সমন্বিতভাবে কাজ করা হয়। এতে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না বলে দাবি করেন মন্ত্রী। আমরা যদিও 2টি মিনিস্ট্রি, কিন্তু আমরা ধরুন আমাদের এই কারিকুলামের ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা একযোগে কাজ করেছি এবং আমি বারবারই এই কথাটি বলেছি যে আমরা মন্ত্রণালয় 2টি হতে পারি, আমাদের বিশেষজ্ঞদের 2টি টিম হতে পারে, কিন্তু আমরা একই শিশুর কথা বলছি, যে শিশু প্রাক প্রাথমিক থেকে শুরু করে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত যাবে। সেই সঙ্গে শিক্ষার জন্য একটি স্থায়ী কমিশন এবং শিক্ষা অধিকার আইন করার সুপারিশও করেছে ইউনেস্কো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কনকন ঠান্ডা হাওয়া ভয় ধরাচ্ছে ছিন্নমূল মানুষের মনে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সড়কে খড়কুটো জেলে হাতের কাছে যা আছে তাই দিয়ে চলছে শীত ঠেকানোর চেষ্টা। আবহাওয়া অফিস বলছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে। রাত তখন 3টা, রাজধানীর পল্টন এলাকা। জীবিকার তাগিদে বের হয়ে ঠান্ডায় কাবু রিকশা চালক। সড়কে আগুন জ্বেলে তাই শীত ঠেকানোর চেষ্টা। শীতের এই তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন মূলত শ্রমজীবীরা। ঠিক না, বাতাস, শিশিরা বাতাস, মানে গাড়ি চালাতে পারি না তো ঠান্ডার জন্য। রিক্সা চালালে সমস্যা হচ্ছে, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার কারণে রিক্সা চালাতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হইতেছে। ঠান্ডা খুব লাগতেছে, শীতের মধ্যে এখন আগুন তাপাচ্ছি, একটু নামে আগুন তাপাই।
সড়কের আশপাশে যাদের বাস, শীতের রাত তাদের জন্য আরও বেশি বিপদের। কাঁথা কম্বলের স্বল্পতায় গামছা পলিথিনে ঠেকানো হচ্ছে কনকনে বাতাস। এতে শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি। শীতটা বেশি, বাতাস আর শীত নামাইছে ভাই। বাচ্চাদের কষ্ট হচ্ছে, কম্বলে আসা, নিজে জুড়াইতাম পারি না, গরিব মানুষ। কাল্লা বলে দিছে, পরশু দিছে, বলে কাল্লা দিছে না। আর আজ আইসে এক গাড়ি ইহানদা দিছে না, এমে গেছে গা। খুব শীত, সকাল ধরে এসকেরা সেই ঠান্ডা পড়তেছে, এখন তো অনেক শীত। আবহাওয়া অফিস বলছে রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, সামনে তা আরও কমবে। ঢাকার দিকে যদি ধরেন, সেই ম্যাক্সিমাম এবং মিনিমাম তাপমাত্রা পার্থক্য একটু কমে আসছে। কারণ কি? কুয়াশার কারণে 19.something ছিল ম্যাক্সিমাম এবং মিনিমাম ছিল 14.5, গ্যাপটা ছিল প্রায় 5-এর মতো। এই কারণেই আমাদের তার মানে শীতের অনুভূত তাপমাত্রাটা একটু বেশি মনে হচ্ছে, না শীতটা একটু বেশি লাগছে। এর সাথে যদি বাতাসটা যোগ হয়, তখন সেই শীতের তীব্রতাটাকে আরেকটু বাড়িয়ে দেয়। শীত কারো কারো জন্য আনন্দের হলেও গৃহহীন ছিন্নমূল এসব মানুষদের কাছে তা বিষাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে লালমনিরহাট ও পঞ্চগড় থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, একটু জানতে চাই যে আবহাওয়া অফিস বলছে যে সামনের দিনগুলোতে এই তাপমাত্রা কিন্তু আরও কমবে, এই পরিস্থিতিতে কি দেখছেন আর তাপমাত্রা কত আজকে? আপনি জানেন যে লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা, এই সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু আমাদের ভারত পাশে, আর ভারতের আমাদের যে হিমালয় পর্বত রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের লালমনিরহাটের শীতের তীব্রতা বেশি দেখা দেয়। আর এই শীতের তীব্রতাটা বেশি দেখা দেওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু যতই দিন যাচ্ছে অতই কিন্তু শীতের তীব্রতা বাড়তেছে। গত কয়েকদিন ধরে কিন্তু লালমনিরহাট জেলায় 10টা 11টা, কখনো কোনো দিন আবার 12টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। আবার দেখা গেছে অনেকে সন্ধ্যার পরে, আবার রাত 8টার পরে বাসার থেকে শহরে বেড়াতে দেখা যায়নি, একমাত্র শীতের তীব্রতার কারণে। আর একটা হিমেল হাওয়া তো রয়েছে, আর এই শীতের তীব্রতা এবং হিমেল হাওয়ার কারণে কিন্তু শহর শুধু নয়, প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে আমাদের নদীর যে তীরবর্তীগুলি অঞ্চল এলাকা রয়েছে, ধরলা এবং তিস্তা নদীর তীরবর্তী এলাকার যে মানুষ যারা রয়েছে, তাদেরকে কিন্তু ছিন্নমূল পরিবারদের কিন্তু দুর্বিষহ জীবনযাপন করতেছে। কারণ এই সমস্ত মানুষের কিন্তু আপনার ওই শীত বস্ত্র কেনার মতো সামর্থ্য থাকে না। এরপরেও কিন্তু তারা যতটুকু পারে তা দিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করতেছে। বিশেষ করে খড়কুটো জ্বালিয়ে বা শহরে গিয়ে ধর্নাঢ্য ব্যক্তি দ্বারস্থ হচ্ছে শীত বস্ত্রের কারণে। আমার সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত লালমনিরহাট জেলার 5টি উপজেলায় এ পর্যন্ত 20,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, যেটা কিন্তু এটা কিন্তু সামান্য। এটা যেটা স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার যারা রয়েছেন, যে এই সমস্ত এলাকার মানুষ, ছিন্নমূল পরিবার মানুষ বা নদী চরাঞ্চলের মানুষের জন্য কিন্তু শীত বস্ত্রটা কিন্তু আরো জরুরি হয়ে পড়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা চরাঞ্চলের মানুষ, ছিন্নমূল পরিবার মানুষ এবং শহর কেন্দ্রিক যে সমস্ত গরিব পরিবার মানুষ রয়েছে, যারা দিন খেটে খায়, যাদের দিন না খেটে খালে চলে না, তারা কিন্তু দাবি করতেছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যদি এনজিও গুলো এবং ধর্নাঢ্য যদি ব্যক্তিরা এগিয়ে আসতো, তাহলে কিন্তু ছিন্নমূল বলেন আর যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, বিশেষ করে তিস্তা চরাঞ্চল এবং ধরলা চরাঞ্চলের যা মানুষ রয়েছে, তারা কিন্তু একটু হলেও এই শীত থেকে রক্ষা পেত। তবে আমাদের লালমনিরহাটের যে জেলা পরিষদের যে আমাদের চেয়ারম্যান রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যেই আমাদের লালমনিরহাট শহরে যারা ছিন্নমূল পরিবার রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের মধ্যে এবং জেলা প্রশাসক তাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মাজহারুল ইসলাম, আপনি থাকুন আমাদের সাথে। এবার পঞ্চগড় থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, সূর্যের দেখা নেই, সবচেয়ে কষ্টে রয়েছে ছিন্নমূল মানুষ। এই যে শীতার্ত যারা রয়েছেন, তাদের সহায়তায় প্রশাসনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা? জি, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত 4 দিন, অর্থাৎ গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কিন্তু এখানে মৃদু শৈত্যপ্রবাহ ছিল। গতকালকে থেকে আমরা দেখছি যে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকে সকাল 9টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু সেটি ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা যদি
8 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। যদিও এখন তাপমাত্রা বৃদ্ধির আমরা তথ্য পাচ্ছি, তারপরেও বাস্তবে যেটা দেখছি সেটি হলো কিন্তু আসলে কনকনে শীত এবং উত্তরের হিমেল বাতাস কিন্তু রয়েছে। গতকাল বিকেলের পর থেকেই কিন্তু সেই বাতাস শুরু হয়ে যায়, রাতভর ঘন কুয়াশা, এখন পর্যন্ত গোটা এলাকায় কিন্তু কুয়াশায় ঢেকে আছে। তো আমরা দেখছি যে এবার গত বছরের মতো বা প্রতি বছরের মতো এবারও কিন্তু শীতে ছিন্নমূল সাধারণ যারা দুস্থ মানুষ তাদের মধ্যে কিন্তু একটা দুর্ভোগ আমরা প্রতি বছরে দেখতে পাই। তো পঞ্চগড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরের মতো অবশ্যই এবারও কিন্তু তারা শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। আমি পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে পঞ্চগড়ে এই পর্যন্ত 5 উপজেলায় বিভিন্ন জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে অর্থাৎ প্রশাসনের মাধ্যমে কিন্তু 40,000 কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা দেখছি এর বাইরেও কিন্তু পঞ্চগড়ের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু জেলার প্রত্যন্ত এলাকায় তাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। আর আসলেও এই শীত মানেই কিন্তু আসলে খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, রিক্সা ভ্যান চালক, যারা কৃষি শ্রমিক, যারা পাথর শ্রমিক, তাদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ আমরা প্রতি বছর দেখি, এবারও দেখছি। তার কারণ তাদের কিন্তু আসলে সকাল থেকেই কাজে যোগ দিতে হয়, কাক ডাকা ভরে কৃষি শ্রমিকদের মাঠে নামতে হয়। যারা পাথর শ্রমিক তাদের কিন্তু নদীতে নেমে তাদের পাথর সংগ্রহ করতে হয়। এসব ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা হচ্ছে, তারপরেও দুস্থ মানুষদের কিন্তু সংখ্যা অনেক বেশি। এখানে সাধারণ দুস্থ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু আরও শীত বস্ত্রের প্রয়োজন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে অতিরিক্ত শীত বস্ত্র চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে তারা আবেদন করেছেন, এরপরে স্বাভাবিক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এর বাইরে কিন্তু আমরা দেখছি যে শীত এলেই কিন্তু আসলে শীতজনিত রোগের একটা প্রকোপ দেখা দেয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আমরা প্রতিদিন দেখছি শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা আসছেন এবং বহির্বিভাগে অসংখ্য তারা চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। এই ছিল পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। সারা দেশে শীতের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাংলাদেশের জন্য স্থাপিত ভারতের আদানি গ্রুপের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে আপাতত পরীক্ষামূলকভাবে 225 মেগাওয়াট বিদ্যুৎ নিচ্ছে বাংলাদেশ। মার্চে বিদ্যুৎ কেন্দ্র থেকে 1495 মেগাওয়াট বিদ্যুৎ দিতে চায় আদানি গ্রুপ। ডলার সংকটের কারণে সরকার রুপি দিয়ে এই বিদ্যুৎ কেনার কথা ভাবছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ কেনার সমঝোতা করে বাংলাদেশ। এরপর ভারতের ঝাড়খণ্ডে 1600 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে আদানি গ্রুপ, যার প্রথম ইউনিট এরই মধ্যে চালু হয়েছে। দ্বিতীয়টির কাজ শেষ হবে মার্চে। কয়লা দিয়ে উৎপাদিত হলেও এই বিদ্যুতের দাম পড়ছে প্রতি ইউনিট 17 টাকা। কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বাড়ায় শুধু আদানি গ্রুপ নয়, পায়রা সহ অন্যান্য কেন্দ্রের বিদ্যুতের দামও বেড়েছে। আমরা অ্যাকচুয়ালি সবকিছু একই বাস্কেটে, আমাদের একই দেশে সব করতে হবে তার আমরা রাখি না। এই জন্য আমরা নেবারিং কান্ট্রিগুলোর থেকে আমরা ব্যবহার করছি খুব বেশি, মাত্র এখন তো 1000 মেগাওয়াট নিচ্ছি আমরা, 1100 মেগাওয়াট। এটা যোগ হলে পরে 1400 মেগাওয়াট হবে, খুব বেশি আমাদের মেগাওয়াট হবে না। আবার নিজেরাও আমরা তৈরি করছি। সো আমরা একটা ওই চ্যালেঞ্জের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতেছি। তবে আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ভারত সরকারের নিয়ম অনুযায়ী আমদানি করা কয়লা দিয়েই এই বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে, যার কারণে দাম পড়ছে বেশি। বাণিজ্যিক উদ্দেশ্যে এটি চালু করতে যাচ্ছি। বিশ্ববাজার থেকে কয়লা আমদানি করে এই বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। আন্তর্জাতিক দামের সাথে সমন্বয় করে মূল্য নির্ধারণ করা হয়েছে। এদিকে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর লক্ষ্যেই সরকার আদানি গ্রুপকে বাংলাদেশের জন্য ভারতে বিদ্যুৎ কেন্দ্র বসানোর অনুমোদন দিয়েছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সাশ্রয়ী রেটে আমরা পাবো, কারণ এখানে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট আমরা কম পাবো। আর অন্য বিষয় যে আমরা বড়ভাবে কিভাবে জ্বালানি নিতে পারি, যেই অ্যাডভান্টেজটা ইন্ডিয়া নিচ্ছে সেটার অ্যাডভান্টেজটা আমরা বেনিফিট হব কিভাবে, সেই বিষয় নিয়ে আলোচনা। ভারতের ঝাড়খণ্ড থেকে 200 কিলোমিটার সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ যাবে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী এই কেন্দ্রের বিদ্যুৎ মিলবে কমপক্ষে 20 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার কৃষি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য কৃষি ঋণ বিতরণে গতি আনতে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড গঠন করছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ বিতরণে অনর্জিত লক্ষ্যমাত্রার সমপরিমাণ অর্থ এ ফান্ডে জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্যাংকে।
কৃষকদের সুদের বোঝা কমাতে এনজিওর মাধ্যমে এই ঋণ বিতরণের সুযোগ রাখা হয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম চড়া। খাদ্য নিরাপত্তা জোরদারে তাই চাষের আওতা বাড়াতে বারবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের মাটি আছে, মানুষ আছে, ফসল ফলাও, নিজের খাবার নিজের ব্যবস্থা করো, নিজেরটা আগে নিজে আমরা করে রাখি, যেন আমাদের কারো মুখাপেক্ষি না হতে হয়। এর পরপরই ধান চাল উৎপাদন উৎসাহিত করতে 4% সুদে 5,000 কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। কৃষকরা 3 মাসের গ্রেস পিরিয়ড সহ 4% সুদে ঋণ পরিশোধের সময় পাবেন 18 মাস। এছাড়া 1,000 কোটি টাকায় আরেক পুনঃঅর্থায়ন স্কিম করেছে কেন্দ্রীয় ব্যাংক। গম ও ভুট্টার চাষ বাড়াতে এ ঋণ পাবেন কৃষকরা। 2 তহবিল থেকেই ব্যাংকগুলো অর্থ পাবে 0.5% সুদে। অর্থবছরের শুরুতে কৃষি খাতে 30,911 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। নভেম্বর পর্যন্ত 5 মাসে দেয়া হয়েছে 41%। নিজস্ব কর্মবল দ্বারা কৃষি ঋণ বিতরণ করতে অথবা এনজিওর মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করতে। আরেকটা এভিনিউ আমরা খুলতে চাচ্ছি এই ফান্ড গঠনের মাধ্যমে, যে যারা সফল ব্যাংক কৃষি ঋণ বিতরণে, অনেকের কৃষি ঋণ বিতরণের এক্সপার্টাইজ অনেক ভালো, আমরা তাদের এক্সপার্টাইজটাকে ইউজ করে এই ফান্ড বিতরণটা ব্যাংকের মাধ্যমে ফান্ড বিতরণের চেষ্টাটা আমরা করছি, যাতে করে স্বল্প সুদে কৃষকরা আরও বেশি লোন পেতে পারে। ব্যাংক খাতে বিতরণ হওয়া কৃষি ও ক্ষুদ্র ঋণের অর্থ ফেরত পাওয়া যায় 98%-এরও বেশি। তাই এ খাতে ঋণ দিতে এজেন্ট ও উপশাখা বড় ভূমিকা রাখছে। এগুলো আর আমরা আরও গ্রুপ করে দিই, এই সাধারণ মানুষগুলো ব্যাংকের টাকা নিয়ে টাকা ফেরত দেয়। শুধু আমার মনে হয় যে এই রিকভারি যেটা সমস্যা হবে না। হ্যাঁ, এটা যেহেতু ছোট ছোট লোন দেয়, এটা আমাদের সুপারভাইজারি লোন একটা, এগুলোতে একটু মনোনিবেশটা একটু বেশি করতে হবে এবং সেটা আমাদের দায়বদ্ধতার থেকে এটা আমাদের করতেই হবে। বর্তমানে কৃষি খাত দেশের জিডিপিতে 13% অবদান রাখছে। পর্যাপ্ত অর্থের যোগান দিয়ে কৃষিতে আধুনিক যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার বাড়ালে উৎপাদনও বাড়বে বলে মত বিশ্লেষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিল্লিতে অঞ্জলিকে 13 কিলোমিটার হেঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষুব্ধ ভারত। এই ঘটনায় চালকসহ 5 জনকে আটক করেছে পুলিশ। অঞ্জলির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করা হলেও ময়নাতদন্তে কোনো আলামত মেলেনি। নতুন বছর উদযাপন শেষে স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন দিল্লির অঞ্জলি এবং তার বন্ধু নিধি। এ সময় স্কুটারটিকে ধাক্কা দেয় একটি গাড়ি। এতে অঞ্জলি ছিটকে পড়ে তার পা গাড়ির সামনের এক্সেলে আটকে যায়। এই অবস্থায় 1 ঘন্টার বেশি সময় ধরে প্রায় 13 কিলোমিটার রাস্তা তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গাড়িটি। দিল্লির রাস্তায় বিভৎস এই মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অন্যায়ের বিচার দাবি করেন তারা। গাড়ির আরোহীরা প্রত্যেকেই মাতাল ছিলেন বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অঞ্জলিকে গাড়ির নিচে নিয়েই 3 বার ইউটার্ন নেয় চালক। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গাড়িতে চালকের সঙ্গে আরও 4 জন যাত্রী ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় অঞ্জলির পা এবং পিঠ ভেঙে যায়। কয়েক কিলোমিটার রাস্তা হিঁচড়ে নেয়ায় ছিঁড়ে যায় শরীরের কাপড়। পরিবার থেকে ধর্ষণের অভিযোগ উঠলেও ময়নাতদন্ত প্রতিবেদনে আলামত পাওয়া যায়নি। রাস্তায় কয়েক হাজার পুলিশ মোতায়েনের পরও কিভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গনও। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 8:30টার মধ্যে শপিং মল ও বাজার বন্ধ সহ বিদ্যুৎ সংরক্ষণের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। চরম বিদ্যুৎ ও আর্থিক সংকট মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, মন্ত্রিসভা অনুমোদিত পদক্ষেপগুলো পাকিস্তানকে প্রায় 62 বিলিয়ন রুপি বাঁচাতে সহায়তা করবে। মন্ত্রী আরও বলেন, অবিলম্বে রাত 10টার মধ্যে রেস্তোরাঁ এবং কমিউনিটি সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হবে। এদিকে সব সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 30% কমিয়ে আনার নির্দেশ দিয়েছে শাহবাজ প্রশাসন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ পেতে বিলম্ব হওয়ায় দেশটিতে সংকট বাড়ছে। নতুন বছর ঘিরে পরমাণু অস্ত্র সংক্রান্ত কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কৌশলগত অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। এছাড়াও গুরুত্ব দিয়েছেন গুপ্তচর স্যাটেলাইট উৎপাদনের ওপর। কিম জং উনের 2023 সালের কর্মপরিকল্পনা নিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম BBC। 2022 সালে রেকর্ড প্রায় 90টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
শুধু তাই নয়, দেশটি এ পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার 1/4 চালায় 2022 সালে। একই বছর উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রে শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন কিম জং উন। বছরের শেষ দিকে সফলভাবে দেশটির সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসং 17-এর পরীক্ষা চালায় উত্তর কোরিয়া, যা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এদিকে 2022 সালের শেষ প্রান্তে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যদের জড়ো করেন তিনি। এ সময় পারমাণবিক অস্ত্রের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। 2023 সাল ঘিরে অন্য পরিকল্পনার মধ্যে কৌশলগত অস্ত্র উৎপাদনের উপর জোর দেন উন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সক্ষমতা অর্জন এর লক্ষ্য। উনের নতুন বছরের তালিকায় গুরুত্ব পাচ্ছে গুপ্তচর স্যাটেলাইট। আসছে বসন্তেই এটি কক্ষপথে উৎক্ষেপণ করতে চান তিনি। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এই স্যাটেলাইট, যা বর্তমান মডেলের চেয়েও বেশি কার্যকরভাবে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। নতুন বছর শুরু হওয়ার 3 ঘন্টার কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ফের নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে উত্তর কোরিয়া। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল শুরুর 2 দিন বাকি থাকলেও দলগুলোর মধ্যে পেশাদারিত্বের ছিটে ফোটাও নেই। অনুশীলন কিট ছাড়াই ক্রিকেটাররা মাঠে নেমে পড়েছেন। বিপিএল এর সুনাম ফিরিয়ে আনতে মালিকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দিলেন খালেদ মাহমুদ সুজন। এদিকে সাকিবকে ছেড়ে তামিমের সাথে নতুন জুটিতে শিরোপা জেতার প্রত্যয় খুলনা টাইগার্স কোচের। গেল বছর সাকিবের সাথে জমেছিল জুটি, ফাইনালে হারলেও সাফল্য এসেছিল ভালোভাবেই। এবার সাকিব নয়, বিসিবি কর্তা সাবেক অধিনায়কের জুটি তামিমের সাথে। ওয়ানডে বিশ্বকাপের বছরে বাংলাদেশ দলের অধিনায়কের সাথে পার্টনারশিপটা ভালোভাবেই দেখছেন। চোখ রাখবেন নতুন আর জাতীয় দলের বাইরে থাকা তারকাদের উপর। সাকিবের সাথে অনেক বছর একসাথে কাজ করেছি, বিপিএল ঢাকা ডায়নামাইটস থেকে আরম্ভ করে লাস্টের বরিশাল পর্যন্ত। বাট এইবার হয়তো বা ওইখানে আমার লাগছিল না, হয়তো বা খুলনা ভেবেছে আমি তাদের জন্য হয়তো বা সুইটেবল, তাই আমাকে তারা নিয়েছে। তাই উইল গিভ মাই শট বেস্ট শট যে এখানে বেস্ট কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য। এবং তার যেটা বললাম তামিমের সাথে আমার কেমিস্ট্রি ভালো, সুতরাং লুকিং ফরওয়ার্ড যে ভালো কিছু করার জন্য ডেফিনেটলি। মাস দিন পেরিয়ে বিপিএল শুরুর অপেক্ষা এখন ঘন্টার কাটায়। তারপরে প্রস্তুতি দেখে সেটা বোঝার উপায় নেই। কারো গায়ে ওঠেনি টিম জার্সি, নেই ব্যবস্থাপনার ছিটে ফোটা। সুনাম ফিরিয়ে বিপিএলকে এগিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বশীল হতে বলছেন সুজন। এটা আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিদের আরেকটু সক্রিয় হওয়া উচিত, আরেকটু অ্যাক্টিভ হওয়া উচিত, কারণ এটা যেহেতু তারা খেলছে তারা জানেন। তো এখানে ওনাদের একটু হয়তো বা গাফলতি থেকে যাচ্ছে, অর্ডারটা দেরি করে হচ্ছে। কারণ আবার যারা কাপড় বানায় উনিও হয়তো বা একলা এতজনের কাপড় বানানো একসাথে সম্ভব না, সুতরাং একটু আগে করলে হয়তো জিনিসটা আরও ইজি হতো। হ্যাঁ, জিনিসটা অবশ্যই একটু দৃষ্টিকটু। তারপরে অনেক টিমই ড্রেস দিয়ে দিয়েছে অলরেডি, বাট তারপরেও মেন কথা হচ্ছে যে সবাই দেখা যাবে যে যেটা বাংলাদেশের আমাদের নিয়ম, খেলার আগে সব ঠিক হয়ে যায়। আসলে জাতীয় দলে খেলছেন এমন 5 জন ক্রিকেটার আছেন দলে। মুনিম, সাব্বিরের মতো ব্যাটারও ফিরে পাওয়ার মঞ্চে ভালো করতে চাইবেন। কাগজে কলমে সেরা দল না হলেও মাঠের লড়াইয়ে সেরা হতে চান খুলনা কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমাহিত করা হলো ফুটবলের মহারাজা পেলেকে। সান্তোসে কিংবদন্তির শেষ বিদায় অশ্রুসিক্ত করেছে লাখো মানুষকে। শবযাত্রা শেষে পেলেকে সমাধিস্থ করা হয় নেক্রোপোল অ্যাকিউমেনিকা ভার্টিক্যাল সেমেটারিতে, যা বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থল। পেলের স্মৃতি বিজড়িত ভিলা বেলমিরো স্টেডিয়ামে 24 ঘন্টারও বেশি সময় রাখা হয় তার মরদেহ। সেখানে ব্রাজিলের সর্বসাধারণ শেষবারের মতো তাকে ফুলেল শ্রদ্ধা জানায়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টার দিকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন দেশটির প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই পেলেকে নিয়ে যাওয়া হয় সমাধিস্থল নেক্রোপোল অ্যাকিউমেনিকার দিকে। আমি বহুবার পেলে সান্তোসের খেলা দেখেছি। সান্তোস ও পেলের জয় মুগ্ধ হয়ে উপভোগ করেছি। পেলে খুব বিশেষ একজন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। ইংল্যান্ডের রানী কিংবা পথশিশু যে কারো সঙ্গে কথা বলার সময় তিনি একই রকম সহজ ও আন্তরিক থাকতেন। তার সঙ্গে কারো তুলনা হয় না। সমাধিস্থলে যাওয়ার পথে রাস্তার দুপাশে হাজারো মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। কেউ অঝরে কেঁদেছেন, কেউ বা ফুল ছিটিয়ে দিয়েছেন শেষ বিদায়। পেলের প্রতি ভালোবাসা জানিয়ে লেখা প্ল্যাকার্ডও ছিল অনেকের হাতে। এক পর্যায়ে শবদেহ বহন করা গাড়ি যায় পেলের মায়ের বাড়ির সামনে। শতবর্ষী মা সেলেস্তে স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত, পুত্রের চলে যাওয়ায় নিথর দৃষ্টি তার।
শবযাত্রা শেষে পেলেকে সমাহিত করা হয় সমাধিস্থল নেক্রোপোল একুমেনিকায়, যেখানে তার বাবাও চিরশায়িত। সমাহিত করার সময় শুধুমাত্র পরিবারের সদস্য ও আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পেলের সমাধিস্থল ঘিরে একটি জাদুঘর তৈরির পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।